ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ক্লাস অফ আই লার্নিং ইউটিউব চ্যানেল। তোমরা জানো যে তোমাদের যে ক্লাসটা চলছিল আমি তার ইন্ট্রোডাক্টরি পার্টটা প্রথম দিন নিয়েছিলাম তোমাদের। আজকে যে পার্টটা আমরা আসবো একদম চলে আসবো আমাদের একদম প্ল্যান্ট ব্রিডিং বা উদ্ভিদ প্রজনন বিদ্যা। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ক্লাস 12-এ তোমাদের যে পোর্শনটা আছে বা যে চ্যাপ্টারটা আছে সেটা খুবই সোজা। আমি খুব ডিটেলসে যাবো না চ্যাপ্টারটায়, আমি জাস্ট বেসিক জায়গাগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো। আর বাকিটা তোমরা বই থেকে দেখে নিও, বা যদি কোনো প্রবলেম হয় আমাকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো সেই জন্য আমি খুব ডিটেলসে যাব না, বাস জাস্ট বিষয়গুলোকে আমি বলে দেবো, কিন্তু তোমরা থরলি এটা বই থেকে একটু পড়ে নিও। একবার রিডিং পড়লেই তোমাদের মনে থাকবে, জাস্ট আমি একবার ওভারঅল জায়গাটা বুঝিয়ে দেবো। তো আমরা গতদিন ক্লাসে প্ল্যান্ট ব্রিডিং নিয়ে আমরা বলেছিলাম যে প্ল্যান্ট ব্রিডিং বা উদ্ভিদের প্রজনন কিভাবে ঘটানো যায়, উদ্ভিদের ফসলের উৎপাদন কি করে বাড়ানো যায়, বা প্রাণীদের ক্ষেত্রেও তাই। তো যেখানে প্রথমেই যে তোমরা প্ল্যান্ট পড়ছি, তাহলে প্ল্যান্ট এখানেই বলবো, আমরা প্রাণীদের নিয়ে যাব না। গুণগত মান বাড়ানো, পুষ্টি উপাদান বাড়ানো, রোগবিহীন উদ্ভিদ সৃষ্টি করা ইত্যাদির জন্য আমি 7টা স্টেপ বলেছিলাম তোমাদেরকে। তো সেই 7টা স্টেপের মধ্যে প্ল্যান্ট সিলেকশন ছিল, হাইব্রিডাইজেশন ছিল, তারপরে হচ্ছে তোমার সেখানে ক্লোনিং ছিল। তাহলে বিভিন্ন প্রসেসগুলো আমরা পরপর আগের দিন ক্লাসে দেখেছি তোমরা নিশ্চয়ই। তো আগের দিন ক্লাসে আমি বলেছিলাম, এবং আজকে আমি যে জায়গাটা বলবো সেটা হচ্ছে তোমার প্ল্যান্ট ব্রিডিংটা জন্য ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা থেকে আমরা শুরু করব। অ্যাকচুয়ালি প্ল্যান্ট ব্রিডিং আমরা আগের দিন যেটা বলা হয়েছিল, বা আগের দিন আমরা তোমাদেরকে বলেছিলাম যে প্ল্যান্ট ব্রিডিংটা কি। তো সেই জায়গা থেকে প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং করাতে গেলে বা একটা উন্নত উদ্ভিদ তৈরি করতে গেলে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার উদ্ভিদ নির্বাচন করতে হবে। তাহলে কোন উদ্ভিদের আমি ব্রিডিং ঘটাবো বা কোন উদ্ভিদের আমি জনন ঘটাবো বা প্রজনন করাবো, তো সেই উদ্ভিদটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল যেটা, সেটা দেখো, সেটা হচ্ছে প্ল্যান্ট সিলেকশন। তাহলে ফার্স্ট পয়েন্ট ছিল প্ল্যান্ট সিলেকশন, সেখান থেকেই আমরা শুরু করব যে কি এই সিলেকশন বা কিভাবে করা হয়। সরি, প্ল্যান্ট ইন্ট্রোডাকশন, সরি একটু ভুল বললাম। প্ল্যান্ট ইন্ট্রোডাকশন, ফার্স্ট স্টেপ আমাদের আসবে হচ্ছে প্ল্যান্ট ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, প্ল্যান্ট ইন্ট্রোডাকশন বা উদ্ভিদ প্রবর্তন, বাংলায় বলা হচ্ছে উদ্ভিদ প্রবর্তন। তাহলে উদ্ভিদ প্রবর্তন বিষয়টা কি সেটা একটু যদি বলে দিই। সেটা হচ্ছে যে উদ্ভিদকে আমি ব্রিডিং করাতে চাইছি, বা যার ব্রিডিং করাবো, যার সংখ্যাটা বাড়াবো, তাকে কি করতে হবে, অন্য একটা পরিবেশ থেকে নিয়ে এসে একটা নতুন পরিবেশে তাকে বসাতে হবে, বা সেই গাছটাকে লাগাতে হবে, এবং সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যে মানিয়ে নেওয়ার যে ঘটনাটা, সেটাকে বলা হচ্ছে উদ্ভিদ প্রবর্তন। তাহলে উদ্ভিদ প্রবর্তনকে একদম যদি সঠিক বা সংক্ষেপে আমি লিখি, অন্য একটা পরিবেশ থেকে, তাহলে কোনো এক পরিবেশ থেকে অন্য পরিবেশে, তাহলে এক পরিবেশ থেকে তুলে নিয়ে এলাম, পরিবেশ থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, অন্য পরিবেশে খাপ খাওয়ানোর যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে প্ল্যান্ট সিলেকশন বা প্ল্যান্ট ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন তোমার আবার দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে তোমার প্রাইমারি ইন্ট্রোডাকশন, আর হচ্ছে সেকেন্ডারি ইন্ট্রোডাকশন। তাহলে প্রাইমারি, এটার আবার দুটো ভাগ হাত বের করি আমি। একটা হচ্ছে প্রাইমারি ইন্ট্রোডাকশন, আমি শর্টেই লিখলাম প্রাইমারি ইন্ট্রোডাকশন। আরেকটা হচ্ছে কি বললাম, আরেকটা ভাগ হচ্ছে তোমার সেকেন্ডারি ইন্ট্রোডাকশন, আমি শর্টেই লিখলাম। প্রাইমারি ইন্ট্রোডাকশন মানে কি, কোন একটা পরিবেশ থেকে নিয়ে আসা হলো, সেটা কোনো পরিবর্তন ছাড়াই নতুন পরিবেশে মানিয়ে নেয়। তাহলে কোনো জিনগত পরিবর্তন ছাড়াই নতুন পরিবেশে যদি মানিয়ে নেয়, তাহলে জিনগত পরিবর্তন ছাড়াই অন্য পরিবেশে মানায়, অন্য পরিবেশে মানিয়ে নেয়, জিনগত পরিবর্তন ছাড়াই অন্য পরিবেশে মানিয়ে নেয়। আর যদি সেইটাকে, তখন বলবো তাহলে প্রাইমারি ইন্ট্রোডাকশন যদি মানিয়ে নেয় কোনো পরিবর্তন ছাড়াই, একটা পরিবেশ থেকে যখন আরেকটা পরিবেশ চেঞ্জ করা হলো, তাহলে ধরো মনে করো এটা একটা পরিবেশে ছিল আগে, এবার তাকে আমি এই পরিবেশে নিয়ে আসছি, তাহলে এখান থেকে আমি তাকে এই পরিবেশে ট্রান্সফার করেছি, দুটো পরিবেশ আলাদা। তাহলে এখান থেকে এখানে সে স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছিল, বেঁচে থাকছিল, কিন্তু যখনই একটা নতুন পরিবেশে তাকে নিয়ে আসা হলো, তখন সে হচ্ছে কোনো রকম পরিবর্তন ছাড়াই যদি মানিয়ে নিতে পারে এই পরিবেশের সাথে বা খাপ খাওয়াতে পারে, তখন বলবো প্রাইমারি। আর যদি খাপ খাওয়াতে না পারে স্বাভাবিকভাবে, বা অন্য কোনো পরিবর্তন ঘটিয়ে বা জিনগত পরিবর্তন ঘটিয়ে খাপ খাওয়াতে হয় এই পরিবেশের সাথে, তখন তাকে বলবো সেকেন্ডারি। তাহলে জিনগত পরিবর্তন হলে তবে কি হবে, মানিয়ে নেয়। যদি জিনগত পরিবর্তন হয়ে মানিয়ে নেয়, তখন তাকে বলবো সেকেন্ডারি। এবার প্রাইমারি কয়েকটা এক্সাম্পল দিই। প্রাইমারি প্রবর্তনের যেমন হচ্ছে সোনোরা 63 মেক্সিকো থেকে ভারতে আনা হয়েছিল। তাহলে সোনোরা
প্রাইমারির ইন্ট্রোডাকশনের প্রাইমারির এক্সাম্পল দেখো, প্রাইমারির এক্সাম্পল হচ্ছে সোনোরা 64, সোনোরা সোনোরা 63, 64, এগুলো কোথা থেকে আনা হয়েছিল? মেক্সিকো, মেক্সিকো থেকে আনা হয়েছিল, কিন্তু এটা ভারতে এসে কি হয়ে গেছে? ইন্ডিয়ায় অ্যাডজাস্ট করে নিয়েছে, ইন্ডিয়ায় এসে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রাইমারি ইন্ট্রোডাকশন। অন্যদিকে এখানে কোনো জিনগত পরিবর্তন ঘটাতে হলো না। অন্যদিকে সেকেন্ডারি ইন্ট্রোডাকশন যেটা ছিল তার এক্সাম্পল দেখো, তাহলে সেটা কি হবে? জিনগত পরিবর্তন ঘটাতে হবে, ঘটিয়ে তবে পরিবেশে খাপ খাওয়াতে হবে। যেমন হচ্ছে তোমার সোনালিকা, কল্যাণ সোনা, গমের মধ্যে কল্যাণ সোনা, সোনালিকা, সোনালিকা, আচ্ছা আর কি আছে? কল্যাণ সোনা, কল্যাণ সোনা, এইগুলোর তোমার জিনগত পরিবর্তন ঘটিয়ে তবেই কিন্তু ভারতের জলবায়ুর সঙ্গে তোমার বা ভারতের জলবায়ুর সঙ্গে মানিয়ে নিয়েছে। তাহলে এই গেল দুটো প্ল্যান্ট ইন্ট্রোডাকশন। এর সুবিধা অসুবিধা আছে, এইগুলো তোমরা বই থেকে পড়ো। আমি এখান থেকে জাস্ট একটা শর্ট কোশ্চেন বলে দিই, সেটা হচ্ছে অ্যাক্লিম্যাটিজেশন, 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 ম্যাটিজেশন, এই শর্ট কোশ্চেনটা প্রচুর পরিমাণে পড়ে। হোয়াট ইজ অ্যাক্লিম্যাটিজেশন? এর বাংলা নামটা হচ্ছে তোমার, এর বাংলা নাম হচ্ছে আবহ সহিষ্ণুতা, আবহ সহিষ্ণুতা, এর বাংলা হচ্ছে আবহ সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানে কোন একটা উদ্ভিদ তুমি নিয়ে এলে, ইন্ট্রোডিউস করলে, সেটা যদি নতুন পরিবেশে মানিয়ে নেয়, নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা, নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতাকেই বা মানিয়ে নেওয়াটাকেই, নতুন পরিবেশে মানিয়ে নেওয়াকেই বলা হয় কি? অ্যাক্লিম্যাটিজেশন। তাহলে কোনো একটা জীব তুমি অন্য একটা পরিবেশ থেকে নিয়ে এলে, সেটা এসে কি করলো? ওই নতুন পরিবেশের জলবায়ুর সাথে সহজেই মানিয়ে নিতে পারলো, দ্যাট ইজ দ্য অ্যাক্লিম্যাটিজেশন বা আবহ সহিষ্ণুতা। তাহলে মোটামুটি দেখো প্ল্যান্ট ইন্ট্রোডাকশন আমাদের যেটা ছিল, সেই প্ল্যান্ট ইন্ট্রোডাকশনটা আমরা কমপ্লিট করে ফেললাম। এর বাকি জায়গাটা তোমরা বই থেকে পড়বে। আমি আবারও বলছি, এই জায়গাটাতে আমি খুব ডিটেলসে যাব না, এই জায়গাটা তোমরা বই থেকে দেখে নিও। এরপরে আমি যে জায়গাটায় চলে আসব, আমাদের 2 নম্বর টাইপ, সেটা হচ্ছে তোমার সিলেকশন। চলো সিলেকশনটা কি আছে দেখে নিই। আমাদের দেখো 2 নম্বর পয়েন্টে বা 2 নম্বর প্ল্যান্ট ব্রিডিং এর 2 নম্বর পয়েন্ট হচ্ছে সিলেকশন, নির্বাচন। ধরো আমরা কোনো একটা উদ্ভিদকে একটা অন্য পরিবেশ থেকে একটা নতুন পরিবেশে নিয়ে এলাম, সেই উদ্ভিদটা নতুন পরিবেশে খাপ খাইয়ে নিল। এবার সেখান থেকে হতে পারে তার ভালো গুণ দেখা যাচ্ছে অথবা খারাপ গুণ দেখা যাচ্ছে, বা সুপিরিয়র বা ইনফিরিয়র দুটো ক্যারেক্টারকে দেখাতে পারে। তাহলে আমি সবসময় চাইবো কি? বেটার কোয়ালিটি। তাহলে বেটার কোয়ালিটি হলে আমি সুপিরিয়র প্ল্যান্টসগুলোকে নির্বাচন করব। তাহলে সেই একটা জায়গা থেকে ভালো গুণসম্পন্ন উদ্ভিদকে নির্বাচন করা বা ভালো গুণসম্পন্ন উদ্ভিদকে বেছে নেওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে কি? সিলেকশন বা নির্বাচন। তাহলে এটা গেল সিলেকশন বা নির্বাচন। ডেফিনেশন তোমরা আবারও বলছি, এই জায়গাগুলো আমি লিখছি না বা বলছি না, আমি জাস্ট বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা বই থেকে বাকিগুলো পড়বে, বা ডেফিনেশন বা বাকি যে জিনিসগুলো আছে সেগুলো বই থেকে তোমরা একটু পড়বে। নির্বাচন, তাহলে নির্বাচন করা, তাহলে এই যে একটা গ্রুপ অফ প্ল্যান্টস আছে, সেখান থেকে সুপিরিয়র ক্যারেক্টারগুলোকে আইসোলেট করা বা আলাদা করার 3টে পদ্ধতি হয়। একটা হচ্ছে পিওর লাইন সিলেকশন, 2 নম্বর হচ্ছে মাস সিলেকশন, আর 3 নম্বর হচ্ছে জিন ক্লোনিং। দেখো কি আছে, তাহলে 1 নম্বর প্রসেস হচ্ছে তোমার পিওর লাইন, সরি জিন ক্লোনিং না, ক্লোনাল সিলেকশন। তাহলে 3টে টাইপস আমি লিখি। 1 নম্বর হচ্ছে যেটা 3টে ভাগ আছে, একটা হচ্ছে মাস সিলেকশন, মাস সিলেকশন, সিলেকশন। 2 নম্বর বলা হচ্ছে কি? পিওর লাইন সিলেকশন, পিওর লাইন সিলেকশন। আর 3 নম্বর হচ্ছে তোমার ক্লোনাল সিলেকশন, ক্লোনাল, জিন ক্লোনিং না, ক্লোনাল সিলেকশন। কি এই বিষয়গুলো একটু একটু করে বলে দিই। এগুলো থেকে তোমার ব্রড কোশ্চেন হিসেবে পদ্ধতিগুলো পড়ে, বিশেষ করে পিওর লাইনটাই বেশি পড়ে, পিওর লাইন বা মাসের মধ্যে। এই পদ্ধতিগুলো তোমরা বই থেকে করবে, আমি জাস্ট বিষয়টাকে একটু তোমাদের কাছে উপস্থাপন করি। মাস সিলেকশনকে বলা হয় দলবদ্ধ নির্বাচন। মাস সিলেকশনকে বলা হয় বাংলা হচ্ছে দলবদ্ধ নির্বাচন, দলবদ্ধ নির্বাচন। তাহলে দলবদ্ধ নির্বাচন কি? দলবদ্ধ নির্বাচন যদি বলি, সেটা হচ্ছে তোমার যে কোনো একটা উদ্ভিদ বা তোমার অনেকগুলো উদ্ভিদ আছে, সেই উদ্ভিদগুলোকে আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত বীজগুলোকে সংগ্রহ করা হয়। ঠিক আছে, ধরো একটা গ্রুপ অফ প্ল্যান্টস আছে, বা যেখানে একটা কৃষি জমিতে প্রচুর পরিমাণে আমি একটা কোনো একটা শস্য বা কোনো একটা ফসলের চাষ করেছি, তাহলে সেখানে কি হতে পারে? ভালো বা খারাপ বৈশিষ্ট্য সম্পন্ন বিভিন্ন উদ্ভিদ তৈরি হতে পারে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে কি? ভালো বৈশিষ্ট্যগুলো সেখান থেকে নিয়ে নেওয়া। তাহলে মাস মানে একটা জায়গা আছে, একটা জায়গা ধরো মনে করো এরকম একটা জায়গা, বা জায়গার মধ্যে আমি উদ্ভিদ বসিয়েছি, সেখানে নাম্বার অফ প্ল্যান্টস আছে। এবার এখান থেকে একটা দল, তো
এই দল থেকে ভালোগুলো সুপিরিয়র গুলোকে আমি আইসোলেট করে নিলাম, তাহলে সুপিরিয়র গুলোকে আইসোলেট করে নিলাম, ইনফিরিয়র গুলো এর ভেতরে পড়ে থাকলো, বা সেই সুপিরিয়র গাছ যেগুলো থেকে সেগুলো থেকে কি সংগ্রহ করবো, সিডস বা বীজগুলো আমি সংগ্রহ করলাম। তাহলে এই বীজগুলো তাহলে এখানে কি ছিল, ভালো খারাপ মিশিয়ে ছিল, ভালো খারাপের থেকে ভালোগুলো থেকে আমি বীজ সংগ্রহ করলাম, যেটা পরের জেনারেশনের জন্য আমি তুলে রাখলাম, পরের বছর আমি চাষ করব বলে। তাহলে সেইটা কি বলা হচ্ছে তোমার, কি সেই সিলেকশনটা কি বলা হচ্ছে তোমার দলবদ্ধ নির্বাচন। তাহলে সেই সিলেকশনটাকে কি বললাম, দলবদ্ধ নির্বাচন। এবং এখান থেকে তাহলে সুপিরিয়র কোয়ালিটি, তাহলে একটা মাস অফ প্ল্যান্ট, তাহলে মাস অফ প্ল্যান্টস এখানে ছিল, সেখানের মধ্যে কি ছিল, সুপিরিয়র প্লাস ইনফেরিয়র, তাহলে দুটো ক্যারেক্টার ছিল, সেখান থেকে সুপিরিয়র গুলোকে আমি আলাদা করলাম, সুপিরিয়র গুলোকে আলাদা করলাম, নেওয়ার পর এই সুপিরিয়র থেকে কি কালেক্ট করব, সিডস গুলোকে কালেক্ট করব, এবং সেই সিডস গুলোকে নেক্সট জেনারেশনের জন্য আমি ফেলে রেখে দিলাম। তাহলে নেক্সট জেনারেশনের জন্য ফেললাম, এবং এইগুলো থেকে 6 থেকে 7টা জেনারেশন, 6 থেকে 7টা জেনারেশন আমি সেগুলো করার পর আলটিমেট আমার ফাইনাল ভ্যারাইটি, যেটা নতুন ভ্যারাইটি তৈরি হলো, যেটা হচ্ছে পুরো কি পিওর ক্যারেক্টার, পিওর সুপিরিয়র ক্যারেক্টার, তাহলে সেই পিওর ভ্যারাইটিটাকে আমি চাষের জন্য বিভিন্ন জায়গায় পাঠালাম। তাহলে এই হচ্ছে তোমার মাস সিলেকশন। একটা দল থাকবে বা অনেক ভালো খারাপ বিভিন্ন উদ্ভিদের মধ্যে থেকে ভালো উদ্ভিদগুলোকে বেছে নিয়ে সেখান থেকে সিডসগুলোকে কালেক্ট করব, কালেক্ট করার পর সেই সিডসগুলো নেক্সট টাইমের জন্য 6 থেকে 7টা জেনারেশনের জন্য ব্রিডিং করাবো, ব্রিডিং করানোর পর আলটিমেট আস্তে আস্তে একটা পিওর ভ্যারাইটি আমি পাবো, সেটাই হচ্ছে কি তোমার ফাইনাল ভ্যারাইটি। তাহলে এইভাবে সিলেকশন করাটাকে বলা হচ্ছে কি মাস সিলেকশন বা দলবদ্ধ নির্বাচন। 2 নম্বর যেটা আছে সে দলবদ্ধ নির্বাচন গেল। এবার দলবদ্ধ নির্বাচনের পদ্ধতিগুলো আছে বইয়ে, তোমরা বইয়ে দেখবে, বইয়ে এবার বিশুদ্ধ নির্বাচন যেটা আছে, বিশুদ্ধ নির্বাচনের ক্ষেত্রে যেটাকে বলা হচ্ছে কি পিওর লাইন সিলেকশন, এর বাংলাটা হচ্ছে বিশুদ্ধ বংশধারা নির্বাচন, বিশুদ্ধ বংশধারা নির্বাচন, বিশুদ্ধ বংশধারা নির্বাচন করতে হবে। তাহলে এই পিওর লাইন, দেখো পিওর বলতে কোনগুলো না, ইউনিক কিছু ক্যারেক্টার থাকবে, স্বতন্ত্র, স্বপরাগী, হোমোজাইগাস, তাই তো। তাহলে এদের কি পিওর ক্যারেক্টার থাকবে, স্বতন্ত্র হবে, স্বতন্ত্র, স্বপরাগী, হোমোজাইগাস, এই সমস্ত ক্যারেক্টারগুলো যাতে থাকবে, সেখান থেকে আমি কি করব, সিডস কালেক্ট করব, তাই তো। তাহলে দেখো সেখান থেকে আবার একই জিনিস হলো, তাহলে স্বতন্ত্র, স্বপরাগী, হোমোজাইগাস যে উদ্ভিদগুলো থাকবে সেখান থেকে সিডসগুলোকে কালেক্ট করব, নেক্সট সেশনের জন্য যাব, তারপরে মাস সিলেকশনের মতোই একইভাবে প্রসেসটা আমার চলবে। তো এই ধরনের সিলেকশনকে বলা হচ্ছে কি বিশুদ্ধ বংশধারা নির্বাচন। এবং এদের যদি আমি উদাহরণ দিই, তাহলে এদের উদাহরণ বলতে আমি পাবো, আচ্ছা দলবদ্ধ নির্বাচনের আমি উদাহরণ দিতে পারি। দলবদ্ধ নির্বাচনের উদাহরণ হচ্ছে তোমার কোথায় না, বলছে তুলো, তারপর হচ্ছে ধারওয়াড় টুল, আচ্ছা এই পদ্ধতির মাধ্যমে কি হয়, পুষামতি বাজরা। তাহলে কয়েকটা এক্সাম্পল দিই আগে, এখানে মাস সিলেকশন আগে এক্সাম্পল দিই, পুষামতি বাজরা, পুষামতি বাজরা মাস সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল। 2 নম্বর হচ্ছে তোমার, আর বলতে পারি আমি তোমার TMV1 চীনাবাদাম, TMV1 চীনাবাদাম, হ্যাঁ, তাহলে এক্সেট্রা। এইগুলো কেন হচ্ছে কি মাস সিলেকশন বা দলবদ্ধ নির্বাচন করা হয়েছিল। পিওর লাইন সিলেকশনের ক্ষেত্রেও কয়েকটা এক্সাম্পল আমি দিতে পারবো, সেটা হচ্ছে সেগুলো হচ্ছে তোমার যেগুলো বলতে পারো সেটা হচ্ছে কানরেড, কল্যাণ সোনা, তাই তো। কানরেড গমের মধ্যে আছে, গম যদি আমি এখানে এক্সাম্পলে আসি, গমের মধ্যে হচ্ছে কানরেড, কল্যাণ সোনা, আচ্ছা কল্যাণ সোনা, গম। এবার ওট যদি বলি, ওটের মধ্যে আমি পাবো তোমার বলতে সেটা হচ্ছে তোমার কলম্বিয়া, হ্যাঁ কলম্বিয়া, ওটের মধ্যে হচ্ছে কলম্বিয়া। তাহলে এই ওটটা তৈরি করা হচ্ছে, তাহলে এগুলো সবই কি স্বতন্ত্র, স্বপরাগী, হোমোজাইগাস উদ্ভিদ থেকে বা সিলেক্ট করা হয়। তাহলে এটা হচ্ছে তোমার কি পিওর লাইন সিলেকশন। এর পদ্ধতিগুলো তোমরা বই থেকে পড়বে, প্রসেস দুটোরই প্রসেস বই থেকে পড়বে, একবার পড়লেই বুঝতে পারবে। এবং আমি মোটামুটি ওভারঅল বিষয়টাকে একবার বললাম। আর আমাদের লাস্ট 3 নম্বর যেটা সিলেকশন আছে সেটা হচ্ছে ক্লোনাল সিলেকশন, ক্লোন থেকে সিলেক্ট করা।
ক্লোনাল সিলেকশনের ক্ষেত্রে উদ্ভিদ অঙ্গজ জননের মাধ্যমে সৃষ্টি অপত্য উদ্ভিদগুলোকে নির্বাচন করা হয়। তাহলে এটা কি অঙ্গজ জননের মাধ্যমে সৃষ্ট অপত্য জীবকে সংগ্রহ করা হয়। তাহলে ক্লোন মানে কি, যখন ভেজিটেটিভ রিপ্রোডাকশন হবে, থ্রু ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ বা অঙ্গজ জনন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন যদি হয় তাহলে সেখানে কি হবে, সেখান থেকে মাতৃকোষে বা জনিত্রীর সম আকৃতি সমকোণ সম্পন্ন অপত্য তৈরি হবে, যেগুলোকে আমরা কি বলি ক্লোন, তাই তো। তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হলে কোনো একটা জীবের তার যে ক্লোন বা অপত্যগুলো তৈরি হচ্ছে সেগুলো জনিত্রীর সমতুল্য হয়, সেই জন্য এটাকে ক্লোন বলা হচ্ছে। এই ক্লোনগুলোকে সিলেক্ট করা হয়, এই ক্লোনগুলো হচ্ছে কি থেকে নতুন ভ্যারাইটি সিলেক্ট করা হবে, তখন তাকে বলা হচ্ছে ক্লোনাল সিলেকশন। ওকে, তাহলে ক্লোন নির্বাচন আরেকবার বলে দিই, অপত্য উদ্ভিদ জনিত্রী উদ্ভিদগুলোর অঙ্গজ জননের মাধ্যমে যে নতুন অপত্য বা ক্লোন তৈরি হচ্ছে তাদেরকে সিলেক্ট করা হচ্ছে নেক্সট জেনারেশনের জন্য, সেগুলোকে বলা হচ্ছে ভেজিটেটিভ ক্লোনাল সিলেকশন। এবং এটার উদাহরণ কয়েকটা এসো, তাহলে এর এক্সাম্পল দাও। তাহলে এর এক্সাম্পল হচ্ছে তোমার কুফরি রেড, কুফরি সফেদ, তাই তো, কুফরি রেড, কুফরি রেড আলুর ভ্যারাইটি এগুলো, কুফরি সফেদ, কুফরি সফেদ, এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে আলুর ভ্যারাইটি, আলুর ভ্যারাইটি। তাহলে এইভাবে কি করা হয় না, তোমার ক্লোনাল সিলেকশনটা করা হচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে তোমার কি ক্লোনাল সিলেকশন। এরপরে আমাদের পরের প্রসেস যেটা, সেটা হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। তাহলে চলো আমরা হাইব্রিডাইজেশন, আমাদের 2 নম্বর প্রসেস হয়ে গেল সিলেকশন, 3 নম্বর প্রসেস আমরা চলে আসি কোথায়, হাইব্রিডাইজেশন। কি আছে হাইব্রিডাইজেশনটা সেটা এবার দেখে নেব। দেখো তাহলে আমাদের 3 নম্বর যেটা প্ল্যান্ট ব্রিডিং এর পার্ট বা প্রসেস, সেটা হচ্ছে তোমার কি না হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। কি এই হাইব্রিডাইজেশন? হাইব্রিডাইজেশন হচ্ছে প্ল্যান্ট সিলেকশন হয়ে গেছে, তোমার সিলেকশন হওয়ার পর উন্নত বা সুপিরিয়র ক্যারেক্টারগুলো উদ্ভিদগুলোকে আমি নির্বাচন করে ফেলেছি। তাহলে দুটো সুপিরিয়র ক্যারেক্টার যুক্ত বা দুটো আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটিয়ে বা ক্রস ঘটিয়ে বা মিলন ঘটিয়ে বা যৌন মিলন ঘটিয়ে, এক কথায় তাহলে দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত উদ্ভিদের মধ্যে তোমার যৌন মিলনের সাহায্যে নতুন যে ভ্যারাইটি তৈরি করা হচ্ছে সেটা কি বলা হচ্ছে কি হাইব্রিড তৈরি করা। দ্যাট ইজ দ্য সেই প্রসেসটা কি হাইব্রিড তৈরি করার প্রসেসটা কি বলা হচ্ছে কি হাইব্রিডাইজেশন। তাহলে দুটো আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মধ্যে বা জিনগত পার্থক্য আছে এরকম 2 বা তার বেশি উদ্ভিদের মধ্যে যৌন জননের মাধ্যমে নতুন অপত্য জীব, দ্যাট ইজ দ্য হাইব্রিড বা সংকর তৈরি করা হচ্ছে। এই হাইব্রিড বা সংকর তৈরি করার পদ্ধতি কি বলা হচ্ছে কি হাইব্রিডাইজেশন। এবার হাইব্রিডাইজেশন করলে কি হয় না, হাইব্রিডাইজেশনের আবার কিছু সুবিধা আছে। তাহলে সুবিধাগুলো কি কি না, এর সুবিধা হচ্ছে, তাহলে প্রথমে আমরা চলে আসি সুবিধাগুলো, যে এর সুবিধাগুলো কি কি হতে পারে। তাহলে সুবিধাগুলো হচ্ছে তুমি উন্নত গুণ সম্পন্ন উদ্ভিদ তৈরি করতে পারবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উন্নত ফলনশীল বীজ বা শস্য উৎপাদন করতে পারবে, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে রোগবিহীন বা রোগ প্রতিরোধী পেস্ট প্রতিরোধী উদ্ভিদ তৈরি করতে পারবে বা জিনগত পরিবর্তন ঘটিয়ে ফসলের উৎপাদন বাড়াতে পারবে। তাহলে বিভিন্নভাবে এই সংকরায়ন পদ্ধতি কিন্তু আমাদের সাহায্য করে। যেসব উদ্ভিদ কোনো একটা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে না, তার মধ্যে এমন কোনো জিন তুমি প্রবেশ করালে বা এমন কোনো জিনের স্থানান্তর ঘটালে যাতে কি হবে না, যাতে তারা ওই পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে। তাহলে এগুলো গেল হচ্ছে হাইব্রিডাইজেশনের সংজ্ঞা, বাকিগুলো বই থেকে কিন্তু করে নিও। এবার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এটা টাইপস বা প্রকারভেদ। তাহলে টাইপস গুলো কি কি আছে না, এটা বিভিন্ন রকমের হতে পারে। তাহলে টাইপস গুলো কি কি হয় না, আমি এক এক করে বলে যাই। প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে তোমার ইন্ট্রা ভ্যারাইটাল হাইব্রিডাইজেশন, ইন্ট্রা ভ্যারাইটাল। তাহলে 1 নম্বর হচ্ছে ইন্ট্রা ভ্যারাইটাল, ইন্টার ভ্যারাইটাল। আর 2 নম্বর বলতে সঙ্গে সঙ্গে ইন্টার ভ্যারাইটাল। তাহলে দেখতেই পেয়েছো যে ইন্ট্রা ভ্যারাইটাল মানে অন্ত ভ্যারাইটির মধ্যে, তাহলে দুটো একই ভ্যারাইটির যুক্ত মানে একই জিনোটাইপ যুক্ত বা জিনগতভাবে একই ভ্যারাইটি কিন্তু জিনোটাইপ আলাদা। তাহলে যদি ইন্ট্রা ভ্যারাইটি হয় তাহলে দুটি একই ভ্যারাইটির জীবের মধ্যে কিন্তু জিনগতভাবে পার্থক্য আছে, তাদের ক্ষেত্রে যদি করা হয় সেটা হবে ইন্ট্রা ভ্যারাইটাল। আর এক্সট্রা তোমার ইন্টার ভ্যারাইটাল মানে কি দুটো আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য, মানে দুটো আলাদা ভ্যারাইটি। তাহলে এটা কি হবে সেম ভ্যারাইটি। তাহলে ইন্ট্রা ভ্যারাইটাল হলে সেম ভ্যারাইটি বাট জিনোটিপিক্যালি ডিফারেন্ট।
তাহলে জিনোটিপিক্যালি ডিফারেন্ট, তাহলে জিনোটাইপটা তাদের কি হচ্ছে, তাহলে জিনোটাইপ বা জিনগতভাবে আলাদা কিন্তু সেম ভ্যারাইটি, এখানে কি হবে ডিফারেন্ট ভ্যারাইটি, ডিফারেন্ট ভ্যারাইটি। তাহলে ডিফারেন্ট ভ্যারাইটি হওয়া মানে কি, জিনগতভাবে তারা আলাদা অবভিয়াসলি হবে, ঠিক আছে। তাহলে জিনগতভাবে তারা আলাদা হচ্ছে, দ্যাট ইজ দ্য ইন্টার ভ্যারাইটাল। এক্সাম্পল এসো, ইন্ট্রা ভ্যারাইটালের এক্সাম্পল বলা হচ্ছে তোমার ভুট্টা, মানে বিভিন্ন এই পদ্ধতিতে মেনলি তৈরি করা হয় যেটা ইন্ট্রা ভ্যারাইটালের ক্ষেত্রে, এখানে এক্সাম্পল হচ্ছে ভুট্টা, মেইজ, MAIZE, মেইজ। আর ইন্টার ভ্যারাইটাল যেটা দুটো আলাদা প্রজাতির মধ্যে যখন দুটো আলাদা ভ্যারাইটির মধ্যে যখন করা হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন ধান, যেমন হচ্ছে TN1, ওকে, TN1 জয়া, TN1 জয়া, এই সমস্ত ভ্যারাইটি গুলো তৈরি করা হচ্ছে কিসের মাধ্যমে, সেটা হচ্ছে ইন্টার ভ্যারাইটাল। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বরে আসো, 3 নম্বর ভ্যারাইটি কি, ইন্টার প্যাসিফিক আর ইন্টার প্যাসিফিক, ইন্টার প্যাসিফিক, ইন্টার স্পেসিফিক, ইন্টার প্যাসিফিক। ইন্টার মানে দুটো আলাদা স্পিসিস, তাহলে দুটো আলাদা প্রজাতি, তাহলে টু ডিফারেন্ট স্পিসিস, তাহলে দুটো আলাদা প্রজাতির মধ্যে যখন ঘটনা হবে তখন তাকে বলা হচ্ছে ইন্টার প্যাসিফিক। তাহলে দুটো আলাদা প্রজাতির মধ্যে হলে যেমন হচ্ছে কি না তোমার গসিপিয়াম হারবেসিয়াম, দুটো এক্সাম্পল দিই, গসিপিয়াম GOSSYPIUM, গসিপিয়াম হারবেসিয়াম, তাহলে এটা একটা নাম, গসিপিয়াম হারবেসিয়াম। HERBA হবে, সরি, HERBA, এটা HERBA, গসিপিয়াম হারবেসিয়াম। আর একটা হচ্ছে গসিপিয়াম হিরসুটাম। এই হচ্ছে দেখো দুটো আলাদা স্পিসিস আর কি, দুটো জেনাস একই কিন্তু আলাদা স্পিসিস। এটা হচ্ছে একটা তুলোর ভ্যারাইটি, এই দুটোকে ক্রস করে, এই দুটোকে, এটা হচ্ছে তুলো, তাই তো, কটন, এই দুটো আলাদা কটনের ভ্যারাইটি, একটা ভ্যারাইটি এর একটা ভ্যারাইটি, এই সরি স্পিসিস, এটা দেখো স্পিসিসটা এক, এটার স্পিসিসটা আরেক, তাহলে দুটো কিন্তু জেনাস এক, দিয়ে এখানে কি করা ছিল, দিয়ে এখানে একটা হাইব্রিড তৈরি করা হয়েছিল, হাইব্রিড। তাহলে এটা কি হলো ইন্টার প্যাসিফিক, তাহলে এটা গেল হচ্ছে 3 নম্বর। এবার চলে এসো ইন্টার জেনেরিক, দুটো আলাদা জেনাসের মধ্যে, তাহলে 4 নম্বর টাইপ আসছি ইন্টার জেনেরিক, ইন্টার জেনেরিক, জেনেরিক মানে দুটো আলাদা জেনাসের মধ্যে, ঠিক আছে। তাহলে দুটো আলাদা জেনাস বা গণের মধ্যে যদি করা হয় তোমার, সেখানে বলা হচ্ছে তোমার কি ইন্টার ইন্টার জেনেরিক, টু ডিফারেন্ট জেনেরা, দুটো আলাদা জেনেরার মধ্যে যদি করা হয়। এর এক্সাম্পলে আসো, এর এক্সাম্পল বলতে পারবে তুমি, সেটা হচ্ছে যে র্যাফানাস আর ব্রাসিকা, তোমার মূলো এবং বাঁধাকপির সংকরণে কি সৃষ্টি হয়েছে, র্যাফানাস মূলো, র্যাফানাস RAPHANUS, র্যাফানাস, আর বাঁধাকপি তোমার র্যাফানাস মানে হচ্ছে মূলো, আর বাঁধাকপি হচ্ছে ব্রাসিকা অলিডেসিয়া। ব্রাসিকা আমি শুধু জেনাসটাই লিখলাম, ব্রাসিকা। তাহলে এদের দুজনের সংকরায়ন ঘটিয়ে যে একটা অপত্য জীব তৈরি করা হলো বা নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করা হলো, সেটাকে বলা হয় র্যাফানোব্যাসিকা, RAPHANO, র্যাফানোব্যাসিকা, BRASSICA, র্যাফানোব্যাসিকা। তাহলে এটা নতুন একটা হাইব্রিড তৈরি করা হলো, তাহলে এটাকে বলা হচ্ছে কি ইন্টার জেনেরিক। তাহলে দেখো দুটো আলাদা জেনাস ছিল, তাদের মধ্যে মিলন ঘটানো হলো, তাহলে এই হচ্ছে র্যাফানোব্যাসিকা। এবারে তোমার এই হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন টাইপস। এছাড়া আরো অনেক টাইপস আছে, আমি মোটামুটি 4টি বললাম, যেগুলো মেন জায়গা সেগুলো বলেছি। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে এই হাইব্রিডাইজেশন করতে গেলে কিছু টেকনিক ফলো করতে হয়। হাইব্রিডাইজেশন প্রসেসটা তো এতটাই সহজ নয়, এটা একটা লেন্থি প্রসেস এবং একটা লেবোরিয়াস প্রসেস, তো এটাকে অনেকটা সময় সাপেক্ষ কাজ এবং এগুলো বিভিন্ন প্রসেস আছে। তো আমরা এবার যেখানে চলে আসবো সেটা হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশনের সুবিধাগুলো আমরা দেখলাম। এবার ব্যাপারটা হচ্ছে যেটা টাইপস দেখেছি, আমরা চলে আসি সেটা হচ্ছে তোমার প্রসেস কিভাবে হয়।
প্রসেস প্রসেস অনেকগুলো প্রসেস আছে, স্টেপ বাই স্টেপ করে যেতে হয়। সেটা হচ্ছে 1 নম্বর, যদি আমরা পরপর আসি, সেটা হচ্ছে 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্যারেন্ট প্ল্যান সিলেকশন। প্যারেন্টাল প্ল্যান সিলেকশন 1 নম্বর, প্যারেন্টাল প্যারেন্টাল প্ল্যান সিলেকশন, প্ল্যান সিলেকশন। তাহলে যাদের মধ্যে সংকরায়ন ঘটাবো বা যে দুটি উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটাবো তাদেরকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তাহলে অবভিয়াসলি ভালো গুণগুলো নেব, খারাপ গুণগুলোকে বাদ দেবো। তাহলে ভালো গুণ সম্পন্ন বা বাহ্যিক গুণ যাদের ভালো, সুপিরিয়র ক্যারেক্টার, তাদের ক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম। তাহলে প্ল্যান্ট সিলেকশন ফার্স্ট পয়েন্ট হচ্ছে যাদের মধ্যে সংকরায়ন ঘটানো হবে তাদেরকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি আছে? জনিত সম্পর্কে তথ্য সংগ্রহ, কালেকশন অফ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য প্ল্যান্ট। কালেকশন অফ ইনফরমেশন, কালেকশন of information about parental plants। তাহলে যে প্ল্যান্টস গুলো আমি নিলাম তাদের সুপিরিয়র গুণ আছে না ইনফিরিয়র গুণ আছে সেগুলো সম্পর্কে আমাকে ইনফরমেশন নিতে হচ্ছে। 2 নম্বর। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ইমাসকুলেশন। ইমাসকুলেশন করতে গেলে কি করতে হবে? ইমাসকুলেশন। 3 নম্বর ইমাসকুলেশন। ইমাসকুলেশন হচ্ছে যেগুলো উভলিঙ্গ ফুল হয়, উভলিঙ্গ ফুল থেকে পুংকেশরটা কেটে বাদ দেওয়াকে বলা হয় ইমাসকুলেশন। তাহলে উভলিঙ্গ ফুল থেকে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আছে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আছে, ধরো এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, তাহলে এখানে কি মেল পার্ট আর ফিমেল পার্ট, তাহলে মেল এবং ফিমেল। তাহলে মেলটাকে বলা হয় অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোয়েসিয়াম, অ্যান্ড্রোয়েসিয়াম, আর ফিমেলটাকে বলা হয় গাইনেসিয়াম, গাইনেসিয়াম। তাহলে এখান থেকে কি করব? অ্যান্ড্রোসিয়ামটাকে কেটে বাদ দিয়ে দেবো, শুধুমাত্র কি থাকবে? গাইনেসিয়াম। মানে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার পদ্ধতি কি বলা হচ্ছে? ইমাসকুলেশন। এই ইমাসকুলেশন বিভিন্নভাবে করা যেতে পারে, না বিভিন্ন ফুলের ক্ষেত্রে বিভিন্নভাবে করা হয় ইমাসকুলেশন। এবং এটা শর্ট কোশ্চেন হিসেবে পড়ে যে ইমাসকুলেশন কি, সেটা হচ্ছে উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর কেটে বাদ দিয়ে, তাহলে উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর কেটে বাদ দিয়ে পুরুষটাকে বন্ধা ফুলে রূপান্তরিত করার পদ্ধতিকে বলা হচ্ছে কি? ইমাসকুলেশন। এবার এই ইমাসকুলেশন ছোট ফুল হলে একরকম পদ্ধতি, বড় ফুল হলে একরকম পদ্ধতি। তাহলে ইমাসকুলেশনের কয়েকটা পদ্ধতি দেখে নাও ভালো করে যে ইমাসকুলেশন কিভাবে করা হচ্ছে। না প্রথমত যেটা হয় কাঁচি বা চিমটির সাহায্যে করা হয়, কাঁচি বা চিমটির সাহায্যে, কাঁচির সাহায্যে, কাঁচি অথবা চিমটির সাহায্যে, চিমটির সাহায্যে। যদি কোনো বড় ফুল হয়, তাহলে যদি বড় ফুল হয়, বড় ফুল থেকে কাঁচি দিয়ে কেটে, বা যদি জবা ফুল হয় বা অন্য কোনো ধুতরা ফুল হয়, তাহলে তুমি দেখতে পাচ্ছ যেগুলোকে, তাহলে সেগুলোকে পুংকেশরগুলো কাঁচি দিয়ে কেটে দিলে বা চিমটি দিয়ে ছিঁড়ে বের করে নিলে। তাহলে ছোট ফুল হলে কাঁচি বা ছোট বলছি, মাঝারি সাইজের যদি ফুল হয় তাহলে তুমি তাদের কাঁচি বা চিমটির সাহায্যে করতে পারবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে তোমার ঠান্ডা বা গরম জল বা অ্যালকোহলের সাহায্যে। তাহলে ঠান্ডা বা গরম জল অথবা অ্যালকোহলের সাহায্যে। যদি অনেক ছোট ফুল হয়, যেমন ধান, গম, ঠিক আছে, এই ফুলগুলোকে চোখে দেখতেই পাওয়া যায় না, তো তাদের ইমাসকুলেশন করা তো খুব কঠিন কাজ। তাহলে তাদের ক্ষেত্রে কি করা হয়? হয় ঠান্ডা জলে, কিছু ফুল আছে ঠান্ডা জলে দিলে তাদের পুংকেশরগুলো নষ্ট হয়ে যায়, অনেক ফুল আছে গরম জলে দিলে তাদের পুংকেশরগুলো নষ্ট হয়ে যায়, অনেক আবার অ্যালকোহলে কাজে লাগে। তাহলে সেই জায়গাটা একটু বলে দিই, ঠান্ডা বা গরম জলে কিভাবে করা হয়। যেমন হচ্ছে বিশেষ করে তোমার গরম জলে দিয়ে দাও মোটামুটি কাদেরকে, না গরম জল যদি দাও, গরম জল, তাহলে গরম জলে দিলে কোন ফুলকে? না ধান, গম, ঠিক আছে, এদের সমগ্র পুষ্পমঞ্জুরি, তাহলে সমগ্র ইনফ্লোরিসেন্স পুষ্পমঞ্জুরি, সমগ্র ইনফ্লোরিসেন্স বা সমগ্র পুষ্পমঞ্জুরিকে তুমি যদি কিসে দিয়ে দাও? না 45 থেকে 53 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গরম জলে। কোথায় দেবে? 45 থেকে 53 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গরম জল, ঠিক আছে, হট ওয়াটার, গরম জলে দিয়ে দাও। তাহলে অটোমেটিক্যালি কি হবে? অটোমেটিক্যালি ফুলের যে পুংকেশরগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। এবং কতক্ষণ রাখতে হবে? 10 মিনিট, ঠিক আছে। তাহলে ফর 10 মিনিটস, 10 মিনিট রেখে দাও, পুংকেশরগুলো নষ্ট হয়ে গিয়ে যাবে। তাহলে সেটাকে বলা হচ্ছে কি? হট ওয়াটার ট্রিটমেন্ট। অথবা অনেক সময় গরম জলের বদলে ঠান্ডা জল দেওয়া যেতে পারে, ঠিক আছে, বা অ্যালকোহল ব্যবহার করা যেতে পারে। তাহলে ঠান্ডা জল, অনেক সময় ঠান্ডা জল গরম জলের পরিবর্তে তুমি ঠান্ডা জল দিতে পারো, এবং তার টেম্পারেচার কত হতে হবে? মোটামুটি -2 ডিগ্রি থেকে 0 ডিগ্রি। তাহলে -2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতে হবে। গরম জলের পরিবর্তে তুমি এটাকে ব্যবহার করতে পারো।
ঠিক আছে, ব্যবহার করলে বা অ্যালকোহলও ব্যবহার করা যেতে পারে, তাহলে ঠান্ডা জল অথবা অ্যালকোহল ব্যবহার করলে মোটামুটি ধানের ক্ষেত্রে এটাও করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে গরম জল দিয়ে করা হয়, ঠান্ডা জলটা খুব কমই করা হয়। তাহলে এই হচ্ছে তোমার ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন প্রসেসটা তাহলে কি বললাম না, কোনো একটা উভলিঙ্গ ফুল থেকে তার পুংকেশরটা কেটে বাদ দেওয়ার যে পদ্ধতি সেটা কি বলা হচ্ছে ইমাস্কুলেশন। তাহলে ইমাস্কুলেশন প্রসেস গেল। তাহলে আমরা 3 নম্বর প্রসেস দিলাম ইমাস্কুলেশন। 4 নম্বর প্রসেস কি, এছাড়া আরেকটা বলে দিই, সাকশনের সাহায্যে করা যেতে পারে। তাহলে কিছু কিছু ফুল আছে যাদের কি হয়, ফুল ফোটার আগে সাকশন পদ্ধতিতে, তাহলে ফুল ফোটার আগে কিছু কিছু ফুল আছে, ফুল ফোটার আগে কিছু ওই ভ্যাকিউমের সাহায্য দিয়ে তাদের পুংকেশরগুলোকে আলাদা করে দেওয়া হয়। তাহলে সেটাকে বলা হচ্ছে কি সাকশন পদ্ধতি, বা টেনে বের করে নেওয়া হয়, সাকশন পদ্ধতিতে উন্মুক্ত করা যেতে পারে, বা যদি ছোট ছোট ফুল হয় আর কি, ফুলের আকার ছোট হলে। আর কিছু কিছু ক্ষেত্রে আছে রাসায়নিক পদার্থ দিয়ে, ঠিক আছে। তাহলে ছোট ফুলের ক্ষেত্রে, এটা ছোট ফুলের ক্ষেত্রে যেগুলোকে প্রায় দেখতে পাওয়া যায় না সেগুলোকে সাকশন পদ্ধতি করা হয়। আর একটা হচ্ছে রাসায়নিক পদার্থের সাহায্যে, রাসায়নিক পদার্থের সাহায্যে বিভিন্ন কেমিক্যালস দিয়ে অনেক সময় ফুলের বন্ধ্যাত্বকরণ ঘটানো হয় বা পুরুষ বন্ধ্যাত্বকরণ ঘটানো হয়। যেমন হচ্ছে বিভিন্ন হরমোন আছে 2,4-D, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার NAA, টিবা, ঠিক আছে, 2,4-D, NAA, টিবা, টায়ার্ড বেঞ্জোইক অ্যাসিড এক্সেট্রা, এরকম অনেক হরমোন আছে যাদের এই সমস্ত হরমোন ব্যবহার করে তোমার ইমাস্কুলেশন করা হয়। কাদের ক্ষেত্রে করা হয় না, তোমার জোয়ার পেঁয়াজ এদের ক্ষেত্রে। তাহলে এক্সাম্পল হচ্ছে জোয়ার পেঁয়াজ, হ্যাঁ, জোয়ার পেঁয়াজ, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই সমস্ত কৃত্রিম হরমোন প্রয়োগ করে ইমাস্কুলেশন ঘটানো হচ্ছে। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টটা দেখে ফেললাম, ইমাস্কুলেশন আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাব কোথায়, 3 নম্বর পয়েন্টের পর ছিল ব্যাগিং। তাহলে যাদের মধ্যে ইমাস্কুলেশন হয়ে গেল, নিষেক ঘটানো হয়ে গেছে, তাই তো, তাহলে নিষেক ঘটনা হওয়ার পর কি করতে হবে, সেই নিষেক ঘটনার আগে সেই ইমাস্কুলেটেড ফ্লাওয়ারটাকে কি করতে হবে, ইমাস্কুলেশন। তাহলে ধরো মনে করো এই যে আমার প্ল্যান ছিল, আমি যদি একটু ছবি আঁকি, এই জায়গাটা আমার দরকার নেই, ইমাস্কুলেশনের এই পোরশনটা আমি মুছে দিলাম। ধরো এই ফুলটা ছিল, এই একটা আমার ফুল ছিল, তাহলে এই ফুলটাকে আমি নির্বাচন করেছিলাম আর কি, ঠিক আছে। সেই ফুলটাকে কি করতে হবে না, প্রথমেই নির্বাচন করার পর ইমাস্কুলেশন হয়েছে এবং এখানে একটা ব্যাগ বা কোনো কিছু দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, দ্যাট ইজ দ্য ব্যাগিং। তাহলে পরের 4 নম্বর পয়েন্ট আসছে আমার ব্যাগিং, BAGGING, ব্যাগিং, বা ফুলটাকে ঢাকা দিয়ে দিতে হবে যাতে বাইরে থেকে কোনো অবাঞ্ছিত বস্তু এসে মিশে না যায়, ঠিক আছে। সেই জন্য ফুলটাকে বাইরে থেকে কোনো অবাঞ্ছিত বস্তু হলে তোমার যে অপত্য তৈরি হওয়ার কথা ছিল বা আকাঙ্ক্ষিত ক্যারেক্টার তুমি নাও পেতে পারো, সেই জন্য ঢেকে দেওয়া হলো। এই প্রসেসটাকে বলা হচ্ছে ব্যাগিং। তাহলে ব্যাগিং হয়ে যাওয়ার পর কি করব, ব্যাগিং হয়ে যাওয়ার পর তাকে ক্রসিং করতে হবে, আবার ফুলে অন্য জায়গা থেকে পরাগরেণু, অন্য জায়গা থেকে, হ্যাঁ এখানে গর্ভকেশর ছিল শুধুমাত্র গাইনেসিয়াম, তাহলে পরাগরেণুটাকে অন্য জায়গা থেকে এনে কি করা হতে হবে না, অন্য জায়গা থেকে পরাগরেণু পোলেন নিয়ে আসতে হবে অন্য জায়গা থেকে, বা সুপিরিয়র ক্যারেক্টার যুক্ত। আর এখানে কে রয়েছে, এখানে হচ্ছে গাইনেসিয়াম রয়েছে, তাহলে পোলেনটাকে ব্যাগটা খুলে নিতে হবে, খুলে পোলেনটাকে এর উপর ছড়িয়ে দিতে হবে। তাহলে কিভাবে ছড়াবে, সেটা তুমি তুলির সাহায্য করতে পারো, পোলেনটাকে তুলির সাহায্যে নিয়ে এর উপর ছড়িয়ে দিতে পারো, বা হাতের সাহায্য করতে পারো, বা অন্য কোনো পদ্ধতিতেও রাখতে পারো। তাহলে সেটাকে বলা হচ্ছে কি, হচ্ছে ক্রসিং, ক্রস করানো, ক্রসিং। তারপর হচ্ছে কি, তারপর আবার কি করতে হবে, আবার ওই জায়গাটাকে ঢেকে দিতে হবে। তাহলে আবার ব্যাগিংটা করে দিতে হবে, যেমন ব্যাগিং ছিল সেটাকে আবার ব্যাগিং করে দিতে হবে। এবার দেওয়ার পর সেটা কি করতে হবে, ট্যাগিং অর লেবেলিং। তাহলে পরের পয়েন্ট হচ্ছে ট্যাগিং, TAGGING, ট্যাগিং অর লেবেলিং, LABELLING, লেবেলিং। তাহলে লেবেল করতে হবে, কারণ এখানে কি করা হবে, এই ফুলটার সঙ্গে একটা ট্যাগ ঝুলিয়ে দিতে হবে কাগজ বেঁধে, সেখানে কবে করা হয়েছে, কি করা হয়েছে, কোন গাছে পুংকেশর, কি ক্যারেক্টার, সেই সমস্ত দিয়ে সেটাকে দড়ির সাহায্যে বেঁধে ঝুলিয়ে দিতে হবে, যেটাকে বলা হচ্ছে ট্যাগিং। তাহলে ট্যাগিং হয়ে যাওয়ার পর আলটিমেট ওটাকে ঢাকা দেওয়া থাকলো। তাহলে আলটিমেট ওটা নিষেকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুদিন পর তুমি কি পাবে, নতুন ভ্যারাইটি, ঠিক আছে, হারভেস্টিং অ্যান্ড স্টোরিং অফ দ্য হাইব্রিড সিড। তাহলে এখান থেকে তুমি কি পাবে না, এখান থেকে লাস্ট যেটা হচ্ছে হাইব্রিড সিড তুমি পেয়ে গেলে। তাহলে হাইব্রিড সিড পেলে কি হবে, সেটাকে হারভেস্ট বা চাষের জন্য ব্যবহার করতে পারো, অথবা পরের চাষের ক্ষেত্রে সেটাকে স্টোর করে রাখতে পারো। তাহলে এই পুরো প্রসেসটাই হচ্ছে তোমার কি হাইব্রিডাইজেশন। একটা হচ্ছে প্যারেন্ট সিলেকশন করতে হবে, 2 নম্বর হচ্ছে প্ল্যানেটের ইনফরমেশন কালেক্ট করতে হবে, 3 নম্বর হচ্ছে পুরুষ বন্ধ্যাত্বকরণ বা ইমাস্কুলেশন করতে হবে, তারপরে ব্যাগিং, তাকে ঢাকা দিয়ে দিলে, ক্রসিং, ক্রস বা মিলন ঘটালে, আর ট্যাগিং, লেবেল করলে, আর শেষে হাইব্রিড সিড যেটা পাচ্ছ সেটাকে তুমি চাষের জন্য ব্যবহার করতে পারো, অথবা পরবর্তী সময় চাষের জন্য সেটাকে স্টোর করে রাখতে পারো। তাহলে এই পুরো প্রসেসটাই হচ্ছে তোমার কি হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিডাইজেশন কমপ্লিট। এবার আমরা চলে যাব কোথায়, আমাদের 4 নম্বর যে স্টেপ আছে, 4 নম্বর স্টেপে।
তাহলে 4 নম্বর স্টেপ আমাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে তোমার পলিপ্লয়েডি প্রজনন বা পলিপ্লয়েডি ব্রিডিং। পলিপ্লয়েডি ব্রিডিং কি সেটাকে আমরা চলে আসি। দেখো আমাদের 4 নম্বর টপিক যেটা প্ল্যান্ট ব্রিডিং এর, সেটা হচ্ছে তোমার পলিপ্লয়েডি ব্রিডিং। তাহলে পলিপ্লয়েডি কি, আমরা ন্যাচারালি জানি কোন একটা জীবের দেহে ক্রোমোজোম থাকে মেইনলি হচ্ছে কত সেটে, ডিপ্লয়েড সেটে। তাহলে ডিপ্লয়েড সেটে ক্রোমোজোম থাকে, এই ডিপ্লয়েড সেটের ক্রোমোজোম, তাহলে এটা হচ্ছে ডিপ্লয়েড, এই ডিপ্লয়েড সেটের ক্রোমোজোম সংখ্যাটাকে বাড়িয়ে সেটা মেবি হতে পারে 3n, হ্যাঁ, সেটা হতে পারে 4n, 5n, 6n, 7n। তাহলে এইভাবে আস্তে 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 ক্রোমোজোম ডিপ্লয়েড সেটের ক্রোমোজোম সংখ্যাটাকে পরিবর্তন ঘটিয়ে যখন একটা নতুন জীব তৈরি করা হচ্ছে, তাহলে ডিপ্লয়েড সেটের অধিক ক্রোমোজোম, তাহলে যখনই কি হবে ডিপ্লয়েড সেটের থেকে ডিপ্লয়েড সেটের ডিপ্লয়েড সেট এর অধিক ক্রোমোজোম সমন্বিত জীব তৈরি করা হয়, অধিক ক্রোমোজোম সমন্বিত জীব তৈরি করা হচ্ছে। সেটা 3n হলে সেটা হবে তোমার ডিপ্লয়েড ট্রিপ্লয়েড, হ্যাঁ, 4n হলে হবে টেট্রাপ্লয়েড, 5n যদি হয়, 5n হলে হবে পেন্টাপ্লয়েড, 6n হলে হবে হেক্সাপ্লয়েড, ওকে, হেক্সাপ্লয়েড। তাহলে এইভাবে আস্তে আস্তে 7n, 8n, তাহলে এইভাবে আস্তে 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 কি করতে পারি, আমি ডিপ্লয়েড সেটের অধিক ক্রোমোজোম সেট যুক্ত জীব তৈরি করাকে বলা হচ্ছে কি পলিপ্লয়েডি। তাহলে পলিপ্লয়েড এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে কি পলিপ্লয়েডি ব্রিডিং। তাহলে কি দিয়ে করা যায়, তাহলে পলিপ্লয়েডি ক্রোমোজোম নাম্বারটাকে কি করে বাড়াবো, জীবের ক্রোমোজোম নাম্বার বাড়ানো মানে কি তার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ক্যারেক্টারটা চেঞ্জ করার জন্য কিছু কিছু কম্পোনেন্ট বা উপাদান আমার ব্যবহার করতে হয়। তাহলে পলিপ্লয়েডি ব্রিডিং করার জন্য কম্পোনেন্ট কি কি লাগে, কম্পোনেন্টস কি কি লাগছে বা কি কি উপাদান আমার লাগে। তাহলে কয়েকটা উপাদানের আমি নাম বলি যে যেগুলো দিয়ে করা হয়, সেটা হচ্ছে কলচিসিন, ওকে, কলচিসিন। এক নম্বর হচ্ছে কলচিসিন, কলচিসিন ব্যবহার করতে পারো তুমি। আর কি ব্যবহার করতে পারো, আরো তুমি ব্যবহার করতে পারো সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, অ্যাসিটোফেনল, হ্যাঁ, অ্যাসিটোফেন, নাইট্রাস অক্সাইড, অ্যাসিটোফেন, নাইট্রাস অক্সাইড। তাহলে এই সমস্ত উপাদান ব্যবহার করে তুমি প্লয়েডি লেভেলটাকে কোনো একটা জীবের ডিপ্লয়েড সেট থেকে তার প্লয়েডি লেভেলটাকে আস্তে আস্তে উত্তরোত্তর বাড়াতে পারো। তাহলে এই ব্রিডিংটাকে বলা হচ্ছে কি প্লয়েডি ব্রিডিং। এই প্লয়েডি ব্রিডিং এর এবার টাইপস আছে অটো পলিপ্লয়েডি আর অ্যানো পলিপ্লয়েডি। তাহলে পলিপ্লয়েডি কি হবে না, পলিপ্লয়েডি হচ্ছে যখন পলি মানে মেনি, প্লয়েডি মানে নাম্বার, ক্রোমোজোম নাম্বার যখন বেড়ে বেড়ে যাবে, দ্যাট ইজ দ্য পলিপ্লয়েডি। এর আবার দুটো টাইপস আছে। তাহলে এর টাইপস দেখো অটো পলিপ্লয়েডি আর অ্যানো পলিপ্লয়েডি। তাহলে অটো পলিপ্লয়েডি আর অ্যালো পলিপ্লয়েডি। এক নম্বর অটো পলিপ্লয়েডি, POLY, হ্যাঁ, পলি, PLOI, অটো পলিপ্লয়েডি। আর অ্যালো 2 নম্বর হচ্ছে অ্যালো পলিপ্লয়েডি, PLOIDY। তাহলে অটো দুটো টাইপস হলো, একটা হচ্ছে অটো পলিপ্লয়েডি আর একটা হচ্ছে অ্যালো পলিপ্লয়েডি। অটো পলিপ্লয়েডি কি না, যখন একই উদ্ভিদ বা কোনো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা গুণিতক হারে বৃদ্ধি পাবে। তাহলে কোনো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা যদি গুণিতক হারে বৃদ্ধি পায়, তাহলে যখন একই উদ্ভিদ বা কোনো প্রজাতির, তাহলে সেম প্ল্যান্ট অথবা সেম স্পিসিস, তাহলে সেম স্পিসিসের ক্রোমোজোম নাম্বার কি হবে, গুণিতক হারে বৃদ্ধি পাবে, গুণিতক হারে বৃদ্ধি পায়। তাহলে গুণিতক হারে যখন বৃদ্ধি পাবে তখন সেটাকে বলবো কি অটো পলিপ্লয়েডি, ওকে। আর যদি অ্যালো হয়, দুটো আলাদা উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটালে গুণিতক হারে বৃদ্ধি পাবে। তাহলে টু ডিফারেন্ট প্ল্যান্টস, তাহলে তাদের মধ্যে কি করা হলো, ক্রস বা হাইব্রিডাইজেশন করানো হলো এবং তাদের সংখ্যাটা কি হচ্ছে গুণিতক হারে বৃদ্ধি পাচ্ছে, তাদের সংখ্যাটা গুণিতক হারে বৃদ্ধি। তাহলে দুটো একই উদ্ভিদের মধ্যে বা সেম প্ল্যান্ট বা সেম স্পিসিসের মধ্যে যদি ক্রোমোজোম নাম্বারটা গুণিতক হারে বৃদ্ধি পায়, তখন সেটা হবে অটো মানে নিজে নিজে, আর অ্যালো মানে টু ডিফারেন্ট প্ল্যান্টসের মধ্যে হাইব্রিডাইজেশন করে তখন গুণিতক হারে বৃদ্ধি পায়, তখন তাকে বলা হচ্ছে অ্যালো পলিপ্লয়েডি। এবার দেখো
এরকম পলিপ্লয়েডই বিভিন্ন ধরনের ক্ষেত্রে আছে, গম আছে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার বীজবিহীন এইগুলো তৈরি করা হয়, গম, ধান। হ্যাঁ, তাহলে এক্সাম্পল যদি আমি বলি, গমের ক্ষেত্রেই সব থেকে বেশি হয় গম, তারপর হচ্ছে কুল হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাপসিকাম, যেটা বলি আমরা ক্যাপসিকাম। তাহলে এই সমস্ত অনেক উদাহরণ তোমরা পাবে। তাহলে সেগুলো হচ্ছে কি টাইপস অফ পলিপ্লয়েডি। এবার হচ্ছে পলিপ্লয়েডি যে করা হলো, এই পলিপ্লয়েডি করার কিছু উপকারিতা আছে, ইম্পর্টেন্স বা গুরুত্ব, এর উপকারিতাগুলো কি কি, তাই তো? তাহলে এর তোমার কেন পলিপ্লয়েডি আমি করব, ব্যবহারিক প্রয়োগ বা ইকোনমিক ইম্পর্টেন্ট, পলিপ্লয়েডের ব্যবহার, ইউজেস, কোথায় কোথায় ব্যবহার করা হয়, ইউজেস। আগে আমি পয়েন্টগুলো লিখি, সেটা হচ্ছে বীজবিহীন ফল উৎপাদনে, বীজবিহীন ফল উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে বীজবিহীন, বীজবিহীন, এই জায়গাটাকে মুছে দাও, বীজবিহীন ফল উৎপাদন। তাহলে বীজবিহীন ফল উৎপাদনের ক্ষেত্রে কি করা হয় না, শসা, তরমুজ, আঙুর, এদের ক্ষেত্রে পলিপ্লয়েডি লেভেল বা প্লয়েডি লেভেলটা বাড়িয়ে বীজবিহীন ফল তৈরি করা যেতে পারে, এক নম্বর। দু নম্বর হচ্ছে অভিব্যক্তি বা নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা, অভিব্যক্তিতে প্রভাব। তাহলে নতুন পরিবেশে, নতুন পরিবেশে বা অভিব্যক্তি বা তোমার ইভলিউশন, ইভলিউশন। তাহলে অভিব্যক্তি হলে কি, যদি প্লয়েডি লেভেলটা তুমি চেঞ্জ করে দাও, তাহলে একটা জীবের যে ক্রোমোজোম সেট, সরি, একটা জীবের যে ক্রোমোজোম নাম্বারটা ছিল, তাহলে সেই ক্রোমোজোম নাম্বারটাকে যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় বা বেড়ে যায়, তাহলে তার অভিব্যক্তিতে একটা আলাদা প্রভাব পড়বে, কারণ একটা নতুন প্রজাতি তৈরি হওয়ার বা নতুন ভ্যারাইটি তৈরি হওয়ার একটা সম্ভাবনা দিচ্ছে। দু নম্বর। তিন নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে না, তিন নম্বর পয়েন্ট বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, নতুন পরিবেশে বা অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন। তাহলে বা অভিযোজনে সাহায্য করে নতুন পরিবেশে। তাহলে ক্যারেক্টার চেঞ্জ হওয়া মানে কি, সে একটা নতুন ক্যারেক্টার চলে এলো তার মধ্যে, সে সহজেই নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে। আর কি হতে পারে, ফসলের উৎপাদনটা বৃদ্ধি করা যেতে পারে, তাহলে ফসলের গুণগত মান বৃদ্ধি করা যেতে পারে। তাহলে এইভাবে আমি পলিপ্লয়েডি ব্রিডিংটাকে অ্যাপ্লিকেশন পার্ট হিসেবে ইউজ করতে পারি। তাহলে এটা গেল আমার কি 4 নম্বর পয়েন্ট, পলিপ্লয়েডি ব্রিডিং, ব্রিডিং, সরি। এবার চলে আসবো আমরা কোথায়, আমাদের পরের পয়েন্ট 5 নম্বর পয়েন্ট যেটা আছে। তাহলে 5 নম্বর পয়েন্ট দেখে নাও, যেটা আছে সেটা হচ্ছে মিউটেশন ব্রিডিং বা পরিব্যক্তি প্রজনন। তাহলে পরিব্যক্তি প্রজনন কি না, কোনো একটা উদ্ভিদ আছে, সেই উদ্ভিদটার মধ্যে কি করা হলো, উদ্ভিদটাকে মিউটেশন ঘটানো হলো। তাহলে ধরো কোনো একটা উদ্ভিদ আছে, সেই উদ্ভিদটার মধ্যে কি ঘটানো হলো, মিউটেশন। তাহলে মিউটেশন হলো, সেই উদ্ভিদের মধ্যে মিউটেশন কখনো হলো, তাহলে সেই উদ্ভিদটাকে কি বলা হচ্ছে, তাহলে আফটার মিউটেশন সেই উদ্ভিদটাকে বলা হচ্ছে তোমার কি, সেই উদ্ভিদটাকে বলা হচ্ছে মিউট্যান্ট, মিউট্যান্ট বা পরিব্যক্তি উদ্ভিদ। সেই পরিব্যক্তি উদ্ভিদের সাথে অন্য কোনো আরেকটা উদ্ভিদের ক্রস ঘটানো হলো। তাহলে আরেকটা উদ্ভিদ, এটা প্ল্যান্ট 1, এটা হচ্ছে প্ল্যান্ট 2। তাহলে এটাকে মিউটেশন ঘটানো হয়েছে, তাহলে মিউটেশন ঘটানোর পর এটাকে মিউট্যান্ট বলা হচ্ছে এই উদ্ভিদটাকে। এবার এই প্ল্যান্ট 1 এর সাথে প্ল্যান্ট 2 অন্য একটা উদ্ভিদের যখন ক্রস ঘটিয়ে নতুন একটা হাইব্রিড তৈরি করা হচ্ছে, তাহলে নতুন একটা যখন হাইব্রিড তৈরি হবে, ধরো মনে করো এরকম একটা হাইব্রিড তৈরি হলো বা এই একটা হাইব্রিড তৈরি হলো, তাহলে সেইটাকে বলা হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে কি না, মিউটেশন ব্রিডিং। তাহলে আবার একবার বলি বিষয়টা, কোনো একটা উদ্ভিদ ছিল, তার মধ্যে মিউটেশন ঘটানো হলো, সেই উদ্ভিদটা মিউটেশনের পর যেটাকে বলা হচ্ছে মিউট্যান্ট বা পরিব্যক্তি উদ্ভিদ, সেই উদ্ভিদের সাথে অন্য বৈশিষ্ট্য সম্পন্ন একটা উদ্ভিদের সংকরায়ন ঘটিয়ে একটা হাইব্রিড প্ল্যান্ট তৈরি করার যে প্রসেস বা ব্রিডিং, সেটাকে বলা হচ্ছে কি মিউটেশন ব্রিডিং। এই মিউটেশন ব্রিডিং এর সুবিধা কি না, মিউটেশন ব্রিডিং এর সুবিধা হলে এর মধ্যে আকাঙ্ক্ষিত বা পরিকল্পিত একটা জিনের প্রবেশ ঘটানো যায়, ফলে ফসলের উৎপাদন বাড়ানো যায়, ফসলের গুণগত মান বাড়ানো যায়, ফসলটা রোগ প্রতিরোধী হতে পারে, পেস্ট প্রতিরোধী হতে পারে, বা ফসলটা প্রতিকূল পরিবেশে সহজে নিজেকে মানিয়ে নিতে পারে, খরা প্রতিরোধী হতে পারে, হ্যাঁ, অভিব্যক্তিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। তাহলে এইভাবে আমরা মিউটেশন ব্রিডিং করতে পারি। এবার মিউটেশন ব্রিডিং এর কয়েকটা ভ্যারাইটি বলি তোমার, সেগুলো হচ্ছে ভারতের, যেমন হচ্ছে সবরমতী সোনারা গম, যেমন হচ্ছে PNR 381, PNR এক্সাম্পল এসো, PNR 381 হুইট, হুইট এর একটা ভ্যারাইটি। আর কি ভ্যারাইটি আছে, আর একটা আর ভ্যারাইটি আছে বাসমতি, ঠিক আছে, বাসমতি, বাসমতি ধান, বাসমতি খুব বিখ্যাত, এটা একটা ধান বা রাইস। তাহলে এইভাবে অনেক ভ্যারাইটি আছে, এগুলো হচ্ছে ভারতের। এবার পাকিস্তানের যদি একটা বলি, তাহলে পাকিস্তান হচ্ছে NIAB 78, NIAB, NIAB 78, সেটা হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের একটা ভ্যারাইটি। এগুলো হচ্ছে কার ভ্যারাইটি, ইন্ডিয়ান ভ্যারাইটি, ইন্ডিয়ান ভ্যারাইটি।
তাহলে এইভাবে প্রত্যেকটা দেশ কি করে না মিউটেশন ব্রিডিং এর মাধ্যমে নতুন ভ্যারাইটি তৈরি করে এবং সেগুলো আমরা ব্যবহার করে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে মিউটেশন ব্রিডিং, আমাদের হচ্ছে 5 নম্বর পয়েন্ট। এবার আমরা চলে আসবো কোথায়, এবার আমরা চলে আসবো যেটা সেটা হচ্ছে হেটেরোসিস। তাহলে আমাদের 5 নম্বর পয়েন্ট গেল। আমাদের প্ল্যান্ট ব্রিডিং এর 6 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে হেটেরোসিস। দেখো বা হাইব্রিড ভিগারও বলা হয় এটাকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে হেটেরোসিস এবং এটা শর্ট কোশ্চেন হিসাবে বা 2 মার্কসের কোশ্চেন হিসাবে ইম্পর্টেন্ট। হোয়াট ইজ হেটেরোসিস? হেটেরোসিস হচ্ছে দুটো পৃথক উদ্ভিদের মধ্যে সংকরায়নের ফলে পূর্বপুরুষের তুলনায় অধিক মানে তোমার ধরো দুটো উদ্ভিদের মধ্যে আমি সংকরায়ন ঘটাচ্ছি, তাহলে দুটো উদ্ভিদের মধ্যে সংকরায়ন যখনই ঘটাবো, এটা একটা উদ্ভিদ, আবার একটা মনে করো এটা একটা উদ্ভিদ, তাহলে দুটো উদ্ভিদের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হলো তখন যে নতুন উদ্ভিদটা তৈরি হবে, তাহলে সেই নতুন উদ্ভিদের মধ্যে কি হবে না সুপিরিয়র ক্যারেক্টারগুলো আমি রাখার চেষ্টা করবো সবসময়। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা হচ্ছে প্যারেন্ট, এই দুটো হচ্ছে কি প্যারেন্ট বা প্যারেন্টাল জেনারেশন, আর এটা হচ্ছে প্রোজেনি বা অপত্য। তাহলে সব সময় যখনই তুমি দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটিয়ে একটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের আবির্ভাব ঘটাবে বা উৎপত্তি করবে, তো তখনই কি হবে, তাহলে যে নতুন প্রোজেনিটা তৈরি হলো এটা কি হবে অবভিয়াসলি হাইব্রিড। তাহলে হাইব্রিড হওয়ার মানে কি, হাইব্রিড হলেই তার মধ্যে উন্নত গুণ থাকবে যেটা কি পূর্বপুরুষের দেহে ছিল না, তাহলে সেইটাকে বলা হচ্ছে হাইব্রিড প্ল্যান্ট বা হেটেরোসিস। তাহলে সংজ্ঞাটা যদি বলি আমি একটু, সেটা হচ্ছে যে উদ্ভিদ প্রজনন বিদ্যায় জিনগতভাবে পৃথক দুটি উদ্ভিদের সংকরায়নের ফলে পূর্বপুরুষের তুলনায় সতেজ, অধিক উৎপাদনশীল এবং অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন অপত্য জীব তৈরি হওয়াটাকে বলা হচ্ছে কি হেটেরোসিস, আর এটাকে কি বললাম হাইব্রিড ভিগার। হাইব্রিড VIGOR হাইব্রিড ভিগার বা হেটেরোসিস বা অপত্য নতুন বৈশিষ্ট্য সম্পন্ন বা সংকর তেজও বলা হয় এটাকে, হাইব্রিড ভিগার তৈরি করা হচ্ছে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে কি জনিত্রী থেকে অপত্য উন্নত হওয়ার বা তৈরি করার প্রসেসটাই হচ্ছে হেটেরোসিস বা হাইব্রিড ভিগার। তাহলে এখান থেকে চলে গেল হেটেরোসিস। এবার হেটেরোসিসকে তোমার দিয়ে তোমার কি কি প্রতিরোধী ভ্যারাইটি তৈরি করা হচ্ছে, জয়া রত্না, তারপরে হচ্ছে তোমার হিমগিরি, হ্যাঁ এইসব রোগ প্রতিরোধী ভ্যারাইটি। তাহলে এক্সাম্পল দেখো, ধানের ক্ষেত্রে জয়া, রত্না, ধানের স্পেলিংটা ভুল হলো, রত্না তয় দন্তনে আঁকা, হিমগিরি, এই সমস্ত হচ্ছে রোগ প্রতিরোধী ভ্যারাইটি তৈরি করা হয়েছে। কারণ এরা কি করতে পারে, নিজে নিজে রোগ প্রতিরোধ করতে পারে, তাহলে কোনো আলাদা করে ওষুধ বা বাইরে থেকে কোনো কেমিক্যালস প্রয়োগ করার প্রয়োজন হয় না, রোগ প্রতিরোধী ভ্যারাইটি তৈরি হয়। তাহলে এটা হচ্ছে তোমার কি হেটেরোসিস। এটা গেল তোমার ক নম্বর, পেস্ট প্রতিরোধী, রোগ প্রতিরোধী এগুলো করা হয়। এছাড়া হচ্ছে তোমার পেস্ট প্রতিরোধীর মধ্যে আছে পুসা সিম 2, ঠিক আছে, এটা হচ্ছে পেস্ট প্রতিরোধী পুসা সিম 2, এটা হচ্ছে তোমার পেস্ট প্রতিরোধী। তাহলে এইভাবে ভ্যারাইটি আমি তৈরি করতে পারি যেটাকে বলা হচ্ছে হেটেরোসিস কিন্তু আবারও বলছি ইম্পর্টেন্ট। তাহলে হেটেরোসিস গেল। এবার আমি লাস্ট যেটা আসবো সেটা হচ্ছে আমার 7 নম্বর টাইপ ছিল, যেটা 7 নম্বর টাইপটা আমরা জাস্ট দেখে নিই একবার। সেটা হচ্ছে লাস্ট টাইপ, তাকে বলা হচ্ছে তোমার কি জিন টেকনোলজি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আমার জিন টেকনোলজি। তাহলে জিন টেকনোলজি মানে কি জিনের প্রযুক্তিবিদ্যা বা জিন প্রযুক্তি। তাহলে জিন প্রযুক্তি মানে কি কোন একটা জীবের মধ্যে বহিরাগত জিন প্রয়োগ করিয়ে ট্রান্সজেনিক জীব তৈরি করা হয়। তাহলে কোন একটা জীব আগে থেকেই ছিল, ঠিক আছে, তার মধ্যে আমি কি করলাম, তাহলে এটা কি ছিল, এটা হচ্ছে দুর্বল, তাহলে এর মধ্যে আমি নতুন কোন জিন প্রবেশ করাচ্ছি। তাহলে কোন একটা জিন, তাহলে এটাকে মনে করো জিন, কোন একটা জিন এই উদ্ভিদের মধ্যে আমি কি করলাম ইনকর্পোরেট করলাম, তাহলে দিয়ে এই উদ্ভিদের ক্যারেক্টারটাকে আমি চেঞ্জ করার যে প্রসেস, তাহলে সেখান থেকে যে নতুন উদ্ভিদরা পাবো, যেটাকে যে জিন প্রবেশ করিয়ে একটা কি পেলাম, এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে প্রোজেনি। তাহলে প্যারেন্ট থেকে যে প্রোজেনি তৈরি করা হলো, নতুন একটা জীব তৈরি করা হলো, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি, এবং এই যে জীবটা তৈরি হলো প্রোজেনি, সেটাকে বলা হয় ট্রান্সজেনিক প্রোজেনি। তোমরা বায়োটেকনোলজিতে এই জায়গাগুলো পড়বে ভালো করে, ট্রান্সজেনিক প্রোজেনি। তাহলে এই যে জিন প্রবেশ করিয়ে একটা আকাঙ্ক্ষিত জিন প্রবেশ করিয়ে জীবের মধ্যে ক্যারেক্টারটা চেঞ্জ করা হলো এবং একটা নতুন জীব তৈরি করা হলো, সেটা কি বলা হচ্ছে তোমার কি ট্রান্সজেনিক। এবং এই টেকনোলজিটা কি বলা হচ্ছে জিন টেকনোলজি, যেটা বায়োটেকনোলজিতে তোমরা ডিটেলসে পড়বে। এবং জিন টেকনোলজির মাধ্যমে তোমার উন্নত ট্রান্সজেনিক উদ্ভিদ, সেটা ভেড়া হতে পারে, তোমার ধান হতে পারে, গম হতে পারে, হ্যাঁ, যেমন হচ্ছে গোল্ডেন রাইস, একটা যদি আমি বলি গোল্ডেন
রাইস, একটা হচ্ছে ট্রান্সজেনিক ধানের উদাহরণ গোল্ডেন রাইস, এর মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে, ভিটামিন এ সঞ্চিত থাকে। তাহলে এই যে জিন টেকনোলজি, এইটা হচ্ছে তোমার কি 7 নম্বর প্ল্যান্ট ব্রিডিং এর টাইপস এবং লাস্ট টাইপ। তাহলে মোটামুটি দেখো এখান থেকে আমরা প্ল্যান্ট ব্রিডিং এর পুরো ধারণাটাই আমরা পেলাম। আজকের ক্লাসে আমরা প্ল্যান্ট ব্রিডিংটাই রাখলাম। আবারও আমি বলে দিই, তোমরা বই থেকে এই জিনিসগুলো পড়ে নিও, কারণ এই জায়গাগুলো বেশি ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ খুব সোজা জিনিস, আমি তার বেসিক কনসেপ্টটা তোমাদের ফেলে দিয়ে দেবো, তোমরা বাকিটা বই থেকে দেখে নিও। আর অসুবিধা হলে অবভিয়াসলি আমার সাথে কন্ট্যাক্ট করো। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই শেষ করলাম। পরের ক্লাসে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে যাব, যেটা হচ্ছে টিস্যু কালচার। তো পরের ক্লাসে পর্যন্ত তোমরা এইগুলো সব পড়াগুলো কমপ্লিট করে ফেলো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।